ক্লাস 12 এর WBTA টেস্ট পেপার 2025 আজকে এইটি নিয়ে আমি আলোচনা করছি। দেখো, তোমাদের সংস্কৃত নিয়ে আলোচনা করব। সংস্কৃত ইতিমধ্যেই কিন্তু আমি তোমাদের MCQ গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের আমি আলোচনা করব WBTA ডিস্ট্রিক্ট কোশ্চেনগুলো। MCQ হয়ে গিয়েছে, এটা আগের দিন, যাদের দেখা হয়নি দেখে নিও। আজকে SCQ গুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, যে SCQ গুলো আছে আমি কিন্তু বলছি, লেখা সম্ভব হচ্ছে না, তাই তোমরা একবার শুনে নাও, দিয়ে নিজেরা নিজেদের মতন করে গুছিয়ে বলবে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কি রূপ ছিল? আচ্ছা, আর্যাবর্ত, যেটা তোমাদের কবি ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্ত, নলচম্পু থেকে নেওয়া হয়েছে, সেই আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্নটা দেখো, নিঃসৃক শব্দের অর্থ কি? নিঃসৃক শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্যহীন। এখানে আমাদের নিঃসৃক উটো যে কৃতবাস, মানে অলিপর বা সৌন্দর্যহীন কুটিরে বাস করতো। এখানে আমাকে জিজ্ঞাসা করেছে শুধু নিঃসৃক পদটির অর্থ কি। নিঃসৃক পদটির অর্থ হচ্ছে সৌন্দর্যহীন বা কুশ্রী বা বিশ্রী। ঠিক আছে, তোমাদের পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। দেখো, ঘোড়ার আমাদের 3-4টি প্রতিশব্দ আছে, তবে আমাদের পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ হচ্ছে অশ্ব, হয়, তুরগ, ইত্যাদি, সপ্তয়, এরকম অশ্ব, হয়, তুরগ, সপ্তয়, এইগুলো হচ্ছে ঘোড়ার প্রতিশব্দ। পাংশুপটল শব্দের অর্থ কি? পাংশুপটল, এটা তোমাদের বনগত গুহা থেকে নেওয়া হয়েছে। পাংশুপটল শব্দের অর্থ হচ্ছে ধূলি রাশি, ধূলিগুলি, মানে অনেক ধুলো উঠছে, আকাশের দিকে উঠে আসছে, অলি পর্বা সেটাকে দেখেছিল। এই পাংশুপটল ধূলিটা, তামাটে বর্ণের একটা ধূলি, সেটা যেন উড়ছে, ধুলো রাশি। নিয়তাং কুরু কর্ম তম, এখানে তম কে কাকে উপদেশ দিয়েছেন? আচ্ছা, এখানে আমাদের পাঠ্যাংশ কর্মযোগ থেকে আলোচক্তিটি নেওয়া হয়েছে। এই উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, কিন্তু এই উপদেশ দিয়েছেন যে তুমি প্রতিনিয়ত কর্ম করো। তারপরে দেখো, কার বিমূঢ় আত্মা, কারা বিমূঢ় আত্মা হয়ে থাকে? যারা মিথ্যাচারী, যারা ধরো মিথ্যাচারী, তারাই কিন্তু বিমূঢ় আত্মা হয়ে থাকে। বলা আছে না, সেই কর্মেন্দ্রিয়াণি সংযম যস্তে মনস্বাস্ফরন ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। অর্থাৎ কর্মেন্দ্রিয়াণি সংযম, কর্মেন্দ্রিয়গুলিকে যে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই হচ্ছে এই বিমূঢ় আত্মা। মানে এইটা তোমরা যদি টেক্সটটা পড়া না হয়ে থাকে, তাহলে তো শর্টগুলো করতে তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবেই। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে টেক্সট পড়তে হবে। এবার আমার এইখানে তোমাদের ইউটিউবেই টেক্সট ভিডিওগুলো করে দেওয়া আছে সংস্কৃততে, অবশ্যই ভালো লাগবে আশা করছি। একবার পারলে পরে টেক্সটগুলোকে দেখে নিও। হ্যাঁ, বেশ। তারপরে দেখো, দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন? দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কারণ হচ্ছে দেবী কল্পলতার কাছে যে যা চাই, কল্পলতা তার মনের বাসনা তাই সেইভাবেই পূরণ করেন। দেবী গঙ্গা দেবীও এমন এক দেবী, গঙ্গা দেবীর কাছে যে যা চাই, গঙ্গা দেবী তার মনের ইচ্ছা পূরণ করেন। তাই দেবী কল্পলতাকে আচার্য শঙ্কর কল্পলতা বলে মনে করেছেন। খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, বৈকুণ্ঠে কার বসবাস? এখানে আমাদের পাঠ্যাংশ শ্রী গঙ্গা স্তোত্রম অংশে আমরা দেখতে পাই আচার্য শঙ্কর বলেছেন যে যারা গঙ্গা তীরে বাস করেন, সেই সমস্ত অধিবাসীরা অবশ্যই বৈকুণ্ঠে বাস করেন। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ কোথায়? বৈকুণ্ঠ আমাদের একদম স্বর্গের ওপরে, স্বর্গের একদম শেষ পর্যায়ে, যেখানে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু অবস্থান করেন, সেই জায়গাটাকে বলা হয় বৈকুণ্ঠ। বাসন্তিক স্বপ্নমের অনুবাদকর্তাকে? বাসন্তিক স্বপ্নম, দেখো আমাদের ইংরেজি নাটক এ মিডসামার নাইটস ড্রিম, শেক্সপিয়ারের লেখা, ওই নাটক থেকে বাসন্তিক স্বপ্নমটা নেওয়া হয়েছে। আর আমাদের সংস্কৃততে অনুবাদ করেছেন আর কৃষ্ণম আচার্য। ঠিক আছে, আর কৃষ্ণম আচার্য এই বাসন্তিক স্বপ্নম নাটকটা অনুবাদ করেছেন। হ্যাঁ, তারপরে দেখো, কৌমুদীর বাবার মনোনীত পাত্রকে? তাহলে দেখো, এটাও কিন্তু আমাদের নাটক থেকেই নেওয়া হয়েছে, বাসন্তিক স্বপ্নম নাটক থেকেই নেওয়া হয়েছে। নাট্যাংশ উল্লেখ করিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। কৌমুদীর বাবা একটা পাত্রকে পছন্দ করেছিল কৌমুদীর জন্য, সেই পাত্রের নাম হচ্ছে মকরন্দ। ঠিক আছে, মকরন্দ।
এই মকরন্দ কিন্তু বাবার মনোনীত পাত্র, কৌমুদীর বাবার মনোনীত পাত্র হচ্ছে মকরন্দ। কিন্তু জানো দুর্ভাগ্যবশত কৌমুদী একটা ছেলেকে ভালোবাসে, তার নাম হচ্ছে বসন্ত। তাই কৌমুদী সেই বসন্তকেই বিয়ে করবে, মকরন্দকে বিয়ে করবে না, জেদ ধরেছিল। তার জন্য ওই দেশের বিচার রাজার কাছে গিয়ে বিচার হবে, রাজা যা নির্দেশ দেবেন তাই হবে। সেই জন্য রাজার কাছে তার পিতা কৌমুদীকে নিয়ে গিয়েছিল। বেশ, ঠিক আছে। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কৌমুদীর বাবার মনোনীত পাত্রকে, উত্তর হবে কৌমুদীর বাবার মনোনীত পাত্র হচ্ছে মকরন্দ। ঠিক আছে। তারপর দেখো জনকস্যতে আদেশ পালনীয়, এখানে জনকের আদেশ তোমার পালন করা উচিত। কার উক্তি? এই উক্তিটি হচ্ছে রাজা ইন্দ্রবর্মা। রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে আলোচ্য উক্তিটি করেছিলেন। কুহু নেয়ং দবিয়সী, কুহু ন ইয়ং, কুহু যুক্ত ন যুক্ত ইয়ম, কয়সু হয়হস্যু, কুহু যুক্ত দন্তেন্য যুক্ত ইয়ম, হর্ষয় অন্তুষ্ট মহেশ্বর ইয়ম, এই পদটি সন্ধি বিচ্ছেদ। কুহু ন ইয়ম, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ, মানে অমাবস্যা বেশি দূরে নাই। গীত গোবিন্দ কার রচনা? গীত গোবিন্দ হচ্ছে কবি জয়দেবের রচনা, হচ্ছে গীত গোবিন্দ। কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছেন। তারপর আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? আর্যভট্ট আমাদের জ্যোতির্বিদ, আর্যভট্ট বলা হয়, তাহলে জ্যোতির্বিদ এবং গণিতের সঙ্গে আর্যভট্ট সংশ্লিষ্ট। আর্যভট্ট প্রথম দূরবীন আবিষ্কার করেছেন, যেটার খ্যাতি কিন্তু গ্যালিলিও নামে হয়ে আছে। আমাদের এই প্রাচীন ভারতবর্ষে তো সংস্কৃতই পৃথিবীর প্রথম ভাষা ছিল ধরো তখন, তো সেই সংস্কৃততেই দেখা গেল যে পৃথিবীর এর অন্যান্য যাবতীয় জিনিস কিন্তু আবিষ্কৃত হয়ে আছে। কিন্তু ভারতবর্ষকে বিভিন্ন রকমের বৈদেশিক জাতিরা কালক্রমে শক, হুন, মুঘল, পাঠান, পর্তুগিজ, ওলন্দাজ, গ্রিক, এই সমস্ত জাতিরা, ইংরেজ, এরা আক্রমণ করেছে, দিয়ে ভারতবর্ষকে একদম শেষ করে দিয়েছে। ভাষা, সংস্কৃত ভাষা লেশ মাত্র পাওয়া যায় না, এখানে একদম বিভিন্ন জাতির বিভিন্ন রকমের ভাষার খেচুড়ি তৈরি হয়ে গেছে ভারতবর্ষে। আর সংস্কৃতটাই এখন আউটের পথে চলে যাচ্ছে। তা এই আর্যভট্ট কিন্তু জ্যোতির্বিদ্যার সঙ্গে সংযুক্ত। শূল্যসূত্র কি? শূল্যসূত্র হচ্ছে জ্যামিতি বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে শূল্যসূত্র। ঠিক আছে, বেশ, এই 1 নাম্বার সেটটা হলো এতক্ষণে। এরপরে আমরা 2 নাম্বার সেটটাই যাচ্ছি। দেখো 2 নাম্বার সেটটা আলোচনা করবো। 1 নাম্বার সেটটা হচ্ছে নর্থ 24 পরগনা। হ্যাঁ, এই স্কুলটার নাম হচ্ছে, এই প্রশ্নপত্রের নাম হচ্ছে নর্থ 24 পরগনা। আর 2 নম্বরে যেটা আলোচনা করব, 3 নাম্বার চলে এলো এটা, 2 নাম্বার হচ্ছে মালদা। মালদা ডিস্ট্রিক্ট কোশ্চেন। ঠিক আছে, তো মালদা দেখো, এই কোশ্চেনটা 2 এর দাগের গোলা। চম্পু কাব্য কাকে বলে? দেখো এটা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া আছে গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ আর সাহিত্যের ইতিহাস, 4টে। 11টা কিন্তু আমার এসিকিউ থাকে। তাহলে এইখানে 3টে করতে হবে, 1 2 3 4, একটা বেশি দেওয়া আছে। এখানে 3টে করতে হবে, 1 2 3 4, এখানেও একটা বেশি দেওয়া আছে। এখানেও 3টে করতে হবে, 1 2 3 4, এখানেও একটা বেশি দেওয়া আছে। এখানেও 2টো করতে হবে, 1 2 3, এখানেও একটা বেশি দেওয়া আছে। তাহলে অপশন আছে। তাহলে দেখো আমাদের বলা হয়েছে যে চম্পু কাব্য কাকে বলে। তোমরা বেশিরভাগ জনাই জানো চম্পু কাব্য কাকে বলে, তবু আমি একবার বলে দিচ্ছি, তোমাদের উত্তরের সঙ্গে একবার মিলিয়ে নাও। চম্পু কাব্য বলতে বোঝায় গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে, অর্থাৎ গদ্য পদ্য রিক্ত ভিয়তে চম্পু কাব্য। তাহলে গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। দেখো আমরা বাংলাতে গল্প পড়েছি গদ্য, আবার কবিতা পড়েছি পদ্য, কিন্তু সংস্কৃততে আর একটা কাব্য আছে চম্পু কাব্য, সেখানে গদ্য আর পদ্য মিশ্রিত নিয়ে এক ধরনের কাব্য রচিত হয়েছে, তার নাম হচ্ছে চম্পু কাব্য। ঠিক আছে, বেশ। তারপরে দেখো নিরশস্য মনোহর বচনটির অর্থ কি? তাহলে রসহীন অথচ মনোহর, এই বচনটির অর্থ অন্যভাবে বলা যায়, এই দুটো কথাই কিন্তু বলতে হবে। প্রথমে যে নিরশস্য মনোহর, মানে রস নাই অথচ মনোহর, মানে রসহীন অথচ মনোহর, এই বাক্যটির অর্থ। আবার অন্যভাবে বলা যায় নীর যুক্ত শস্য, অর্থাৎ জল ও ফসলে মনোহর বা সমৃদ্ধ। ঠিক আছে, এই দুটো কথা কিন্তু বলতে হবে। আর্যাবর্ত বর্ণনামে এরকম দ্ব্যর্থক ভাষায় রচিত হয়েছে আর্যাবর্ত বর্ণনাম। তারপর দেখো গুহার দ্বার কিভাবে উন্মুক্ত হয়েছিল, গুহার দ্বার কিভাবে খুলেছিল। তাহলে গুহার দ্বার খুলেছিল, এখানে কিন্তু তোমাকে সেই মন্ত্রটা বলতে হবে। গুহার দ্বার খোলার মন্ত্র বলে গুহার দ্বার উন্মুক্ত হয়েছিল, সেই মন্ত্রটি হলো স্কন্ধরাজ নমস্তে অস্তু চর্যপাঠ বৈদেশিক দস্যুদেব বিবৃতম কৃপয়া কুরু। মানে এই দরজাটি
খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন সেই স্কন্ধরাজকে। এই মন্ত্রটা কিন্তু বলতে হবে, ঠিক আছে? বেশ, তারপরে দেখো তত্ত্বপরং দৈব সায়ত্যম, কে কখন এটা ভেবেছিল? কে ভেবেছিল কথাটা? দেখো অলি পর্বা কিন্তু এই কথাটা ভেবেছিল। বনগত গুহা থেকে আলোকচিত্রটি নেওয়া হয়েছে। এখানে অলি পর্বা যখন বনের মধ্যে কাঠ কাটছিল, তারপরে দস্যুদেরকে দেখে অলি পর্বা গাছের মধ্যে লুকিয়ে গিয়েছিল। তারপরে দস্যুরা পালিয়ে গেলে অলি পর্বা ভাবলো, ওই যে মন্ত্রটা বলেছিল মন্ত্রটা অলি পর্বা মুখস্থ করে নিয়েছিল, তাই অলি পর্বা ভাবলো যে আমি এবার গুহার দ্বারে যাই, তারপরে ভাগ্যে যা আছে আছে হবে। তাহলে কি হলো এখানে, কি বলো কে কখন এটা ভেবেছিল, মানে কখন, তাহলে তোমাকে প্রসঙ্গ উল্লেখ করতে হবে। কে ভেবেছিল? অলি পর্বা ভেবেছিল। যখন দস্যুরা গুহা থেকে বেরিয়ে গেল, তারপরে অলি পর্বা গাছ থেকে নেমে আলোচ্য মন্তব্যটি ভেবেছিল, এটা বলতে হবে, ঠিক আছে? বেশ, বিমূঢ় আত্মা কাকে বলা হয়? যারা নিজেরা মূর্খ, মানে মিথ্যাচারী। একটু আগে বললাম বোধহয় আমি, ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্চতে, কর্মেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা স্মরণ, মানে যে কর্মেন্দ্রিয়ের বিষয়গুলিকে মনে মনে স্মরণ করে এবং ইন্দ্রিয়ের কর্মেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্চতে, যিনি কর্মেন্দ্রীয় বিষয়গুলিকে মনে মনে স্মরণ করে এবং বাহ্যিকভাবে সে খুব ভালো আচরণ করে, কিন্তু কর্মেন্দ্রীয় বিষয়গুলিকে মনে মনে স্মরণ করে, সে হচ্ছে বিমূঢ় আত্মা। তাহলে কি বলবে তোমরা? যে যিনি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, তাকে বিমূঢ় আত্মা বলে। মানে আমরা ধরো দেখো, তোমাদেরকে সহজ একটা উদাহরণ দিই, আমি টেক্সট পড়াতে পড়াতে তোমাদেরকে বলেছি, তবুও আরেকবার বলি। ধরো দেখা গেল যে অনেকজন টিউশনি পড়ছে, টিউশনি পড়তে পড়তে চুপচাপ হাত পা গুটিয়ে এমন ভদ্র ছেলে হয়ে চুপ করে বসে শান্ত হয়ে পড়াটা কিন্তু শুনছে, কিন্তু অনেক ছেলে আছে যে প্রকৃতপক্ষে কিন্তু পড়া শুনছে খুব ভালো। আবার অনেকজন আছে জানো তো, যে সেই বিড়ালের মতন আর কি, চুপ করে বসে আছে, অন্য কিছু ভাবছে। তো এই এই ছেলে বা এই মেয়েগুলো মন কিন্তু তাদের পৈয়াদারে, মন কিন্তু তাদের অন্যত্র মন বিরাজ করছে, অথচ তারা কিন্তু স্যারের কাছে বসে আছে চুপ করে, একদম মনে হচ্ছে যেন খুব ভালোভাবে পড়া শুনছে। তারা হচ্ছে বিমূঢ় আত্মা, বা তারা হচ্ছে মিথ্যাচারী। মানে তারা বাইরে দেখাচ্ছে খুব ভালো, আর ভেতরে কিন্তু তারা অন্য জায়গায় বিরাজ করছে, তাদেরকে বলা হয় বিমূঢ় আত্মা বা মিথ্যাচারী। মে মতম ইদম, মতটিকে মানে আমার মত, হ্যাঁ, এটা কার মতের কথা বলা হয়েছে? তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণের মতের কথা বলা হয়েছে। ইহলোকে কে পতিত হয় না? ইহলোকে যারা গঙ্গার আর ভক্ত, যারা গঙ্গার তীরে বাস করে, তারা পতিত হয় না। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গাই তাদেরকে উদ্ধার করেন। হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, হিম মানে হচ্ছে তুষারকণা, বিধু মানে হচ্ছে চন্দ্র, মুক্ত মানে হচ্ছে মুক্ত, ঠিক আছে? তাহলে হিম তুষারকণা, চন্দ্র এবং মুক্তর মতো ধবল তরঙ্গে অর্থাৎ সাদা তরঙ্গ বিশিষ্ট বা শুভ্র তরঙ্গ বিশিষ্ট, এই পদটির অর্থ। নেক্সট দেখো, চন্দ্রকে ইন্দ্রবর্মা অতি নিঘ্নিন বলেছেন কেন? চন্দ্রকে ইন্দ্রবর্মা অতি নিঘ্নিন বা অতি নিষ্ঠুর বলেছেন, কারণ চাঁদ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, 4 দিন পরেই রাজার বিয়ে অমাবস্যার দিনে, তাই চাঁদকে ইন্দ্রবর্মা অতি নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। তারপরে দেখো, দিবতাং দয়াদ্রম চিত্তম, হ্যাঁ, দয়াদ্র চিত্ত দিন। তাহলে কে কাকে এই কথা বলেছে? তাহলে দেখো, রাজা ইন্দ্রবর্মার এক জনৈক প্রজা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে কথা বলেছিলেন, ঠিক আছে? তারপরে দেখো, স্বপ্ন বাসব দত্তম কথার অর্থ কি? আচ্ছা, স্বপ্ন বাসব দত্তম এটা কিন্তু নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। স্বপ্ন বাসব দত্তম কথাটির অর্থ কি? হ্যাঁ, এই স্বপ্ন বাসব দত্তম একটা নাটক, হ্যাঁ, এটা হচ্ছে মহাকবি ভাস বা নাট্যকার ভাষ্যের লেখা একটা নাটকের নাম হচ্ছে স্বপ্ন বাসব দত্তম। বাসব দত্তার উদয়ন আর বাসব দত্তার যে আমাদের প্রেম কাহিনী দেখতে পাই, সেখানে উদয়নের স্বপ্নকে কেন্দ্র করে যে বাসব দত্তার সঙ্গে উদয়নের মিলন, তাহলে স্বপ্ন বাসব দত্তম, সে কথাটির অর্থ হচ্ছে উদয়নের স্বপ্নকে কেন্দ্র করে বাসব দত্তার সঙ্গে উদয়নের মিলন, মানে বাসব দত্তার মিলন এখানে।
বাস্তব দত্তার স্বপ্ন। স্বপ্ন বাস্তব দত্ত কথাটির অর্থ হলো বাস্তব দত্তার স্বপ্ন। এইখানে কিন্তু এইরকম ভাবেই বলতে হবে, কিন্তু যদিও এটা নাট্যাংশ থেকে নয়, বাসন্তিক স্বপ্নম হলে আলাদা কথা ছিল। তারপরে দেখো কনকলেখা কিভাবে রাজার মনের উৎকণ্ঠা দূর করতে চেয়েছিল। কনকলেখা বলেছিল যে আগামী 4টে দিন 4টে রাত হয়ে ঘুমিয়েই তাড়াতাড়ি কেটে যাবে, আমরা খুব তাড়াতাড়ি সেই বিয়ের দিন উপস্থিত হব। এইভাবে কনকলেখা রাজার মনের উৎকণ্ঠা দূর করতে চেয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো মেঘদূত কোন ছন্দে রচিত। এটা কিন্তু বারবার আসছে। মেঘদূত তোমরা এমসিকিউ পড়েছি তখনও বলেছি, মেঘদূত হচ্ছে মন্দাক্রান্তা ছন্দে রচিত। তারপরে দেখো ওই বরাহ মিহিরের গণিত স্কন্ধ কি নামে পরিচিত। তাহলে বরাহ মিহিরের গণিত যে স্কন্ধ আছে সেটা কি নামে পরিচিত, মানে অনেকগুলি অংশ আছে বরাহ মিহিরের, সবগুলি তোমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। আর বরাহ মিহির যেটা গণিতের অংশ সেটা হচ্ছে রোমক সিদ্ধান্ত। গণিতের অংশটা হচ্ছে রোমক সিদ্ধান্ত নামে পরিচিত। রোমক, রৌকার মক রোমক সিদ্ধান্ত, ঠিক আছে, রোমক সিদ্ধান্ত নামে পরিচিত। বেশ, আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা। আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী হচ্ছে চরক, সুশ্রুত আর বাগভট্ট। চরক, সুশ্রুত আর বাগভট্ট হচ্ছে আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী। ঠিক আছে, বেশ, এরপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু 3 নাম্বার সেট। 3 নাম্বার সেটটা বলে দিচ্ছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চিন। এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চিন থেকে আমরা এটা দেখব। হ্যাঁ, উত্তরবঙ্গের প্রশ্নগুলো বলেছিলাম তোমাদের আগের দিন, ভালোভাবে করে রাখতে হবে। তো দেখো এটা দেখো, আমরা কিন্তু আজকে এসএকিউ দেখছি। আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝায়। আর্যাবর্ত, তাহলে আর্যরা ভারতে প্রথম এসেছিল। ঠিক আছে, আর্যদের অধ্যুষিত এলাকা আর্যাবর্ত নামে পরিচিত। কোন এলাকা, তখন কিন্তু ভারতবর্ষর যে মানচিত্র তখন কিন্তু দক্ষিণ ভারত পর্যন্ত অগ্রসর হয়নি। এই আর্যরাই প্রথম ভারতের বসবাসী, আদি বাসিন্দা হচ্ছে আর্যরাই। ঠিক আছে, আর্য থেকে হিন্দু সমাজের উৎপত্তি হয়েছে, মানে প্রথম ভারতবর্ষ কিন্তু আর্যরাই সৃষ্টি করেছিল। তাহলে আর্যরা ছিল ওই উত্তর দিকে হিমালয় ছিল, আর দক্ষিণ দিকে তখন বিন্ধ্য পর্বত ছিল। এই অংশটা তখন ভারতের ছিল। ঠিক আছে, দক্ষিণ দিকে আসে নাই, পূর্ব দিকেও এতটা অগ্রসর হয় নাই, সব একদম স্থলভাগ ছিল, মরুভূমি, পাহাড়, পর্বত এইসব ছিল। এইগুলাই কিন্তু বাসিন্দা কোনো হয়নি। এই অংশটা আর্যাবর্ত নামে পরিচিত। তাহলে কি বললাম, আর্যাবর্ত বলতে বোঝায় উত্তরে হিমালয়, হিমাচল থেকে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত। তারপরে দেখো ভগীরথ কে ছিলেন। ভগীরথ ছিলেন রাজা রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু বংশের একজন রাজা, যিনি গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন, তিনি হলেন ভগীরথ। তাহলে 3টে কথা বললাম, এক ইক্ষ্বাকু বংশের রাজা, 2 নম্বর বললাম রামচন্দ্রের পূর্বপুরুষ, 3 নম্বর বললাম ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন। হ্যাঁ, 3টে কথা ছোট ছোট লাগিয়ে দিতে হবে। ইতি বিচিন্ত স তত্র অতিষ্ঠৎ। স বলতে এখানে কাকে বলা হয়েছে, তাহলে আমার এখানে গদ্যাংশ, এই কথা চিন্তা করে সে সেখানে বসে থাকলো। তাহলে এখানে কিন্তু তোমাকে বলতে হবে যে এই কথার স বলতে কাকে বোঝানো আছে। স বলতে এখানে কিন্তু দেখো আমাদের সেই অলিপর বা সেই গাছের মধ্যে দস্যুদের ভয়ে লুকিয়ে পড়েছিল, তখনই অলিপর্বা এরকম চিন্তা করেছিল। এখন স বলতে অলিপর্বাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার 2টি প্রতিশব্দ দেখো, একটু আগে বললাম তুরগ, তারপরে অশ্ব, তারপর হয়, তারপরে সপ্তয়, এইগুলো কিন্তু আমাদের পাঠ্যাংশে আছে 4টে। পরম আপনতি পুরুষ। পরম শব্দের অর্থ কি। পরম শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ পদ পাই। হ্যাঁ, তাহলে পরম শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। এখানে নিয়ত কর্ম কি। নিয়ত কর্ম শব্দের অর্থ হচ্ছে শাস্ত্রবিহিত কর্মকে বলা হয় নিয়ত কর্ম। যম কাকে দেখতে পায় না। যম কাকে দেখতে পায় না। যম কাকে দেখতে পায় না। আচ্ছা, তাহলে যারা গঙ্গা দেবীর ভক্ত তাদেরকে যম কিন্তু দেখতে পায় না। যম তাদেরকে দেখতে পায় না। দেবী গঙ্গাকে ত্রিভুবন তারিণী বলার কারণ কি। দেবী গঙ্গাকে ত্রিভুবন মানেটাকে জানতে হবে। স্বর্গ, মর্ত, পাতাল, এই 3টে অংশকে ত্রিভুবন বলা হয়। স্বর্গে গঙ্গার নাম হচ্ছে সুরধনী, আর মর্তে গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী, আর পাতালে গঙ্গার নাম হচ্ছে ভোগবতী। এই যে স্বর্গ, মর্ত, পাতাল, এই 3টি অংশকেই তারিণী মানে রক্ষা করছেন, মানে ত্রাণ
ত্রাণ করছেন, যে ত্রাণ করে বা রক্ষা করছেন তিনি, এই গঙ্গার মাধ্যমে তিনি সকলকেই রক্ষা করছেন, তার জন্য গঙ্গাকে ত্রিভুবন তারিণী বলা হয়। দেখো তৎকিমিতি দুয়তে মহারাজেন, আমি কেন দুশ্চিন্তা করছেন মহারাজ, বক্তাকে বক্তা হচ্ছেন কনক লেখা। ইন্দু শর্মার দুঃখের কারণ কি? ইন্দু শর্মার দুঃখের কারণ হচ্ছে, মানে আমরা এটা নাটক থেকে পাচ্ছি, দেখো বাসন্তিক স্বপ্ন নাটকে ইন্দু শর্মা দুঃখ করেছেন কারণ তার কন্যা কৌমুদী তার পছন্দের পাত্রকে বিয়ে করতে চাইছে। রাজা ইন্দু জনৈক প্রজা, মানে তার পিতা ইন্দু শর্মার পছন্দের পাত্র মকরন্দকে বিয়ে করতে চাইছে না, তার জন্যই পিতার এত দুঃখ হয়েছে। তা তো হবেই বলো, ছোট থেকে বড় করেছে, সেই মেয়ে যদি অন্য কোনো ছেলের সঙ্গে এরকমভাবে মানে সম্পর্ক স্থাপন করে, তাহলে সেই পিতার তো দুঃখ হবেই। হ্যাঁ, তো দেখো ওই ভদ্রে বক্তা কাকে ভদ্রে বলে সম্বোধন করেছেন? বক্তা, কিন্তু বক্তা বলতে এখানে আমাদের বলতে হবে নাটকের নাম, যে নাটকের নাম হচ্ছে বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম নাটকে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে ওই ভদ্রে বলে সম্বোধন করেছেন। ঠিক আছে, তারপর দেখো বাসন্তিক স্বপ্নম শব্দের অর্থ কি? বাসন্তিক স্বপ্নম অর্থাৎ বসন্তকালীন স্বপ্নকে বলা হয় বাসন্তিক স্বপ্নম। যেখানে আমরা স্বপ্ন বাসব দত্তম দেখেছিলাম, ওইটা এরকম হওয়া উচিত ছিল। বেশ, ঠিক আছে। তারপরে দেখো স্বপ্ন বাসব দত্তম নাটকটি কে রচনা করেন? বলতে বলতে চলে এসেছে, নাম করতে করতেই হাজির। তো দেখো স্বপ্ন বাসব দত্তম নাটকটি কে রচনা করেন? স্বপ্ন বাসব দত্ত নাটকটি রচনা করেন ভাস। হ্যাঁ, ভয়াকার দন্তেশ ভাস, তাহলে নাটকের ভাস স্বপ্ন বাসব দত্ত নাটকটি রচনা করেন। আয়ুর্বেদে বিদ্যুৎরেয়ী কারা? আয়ুর্বেদের চরক, সুশ্রুত আর বাগভট্ট, এই তিনজনকে আয়ুর্বেদের বিদ্যুৎরেয়ী বলা হয়। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম হচ্ছে মাধব্য। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম হচ্ছে মাধব্য, ময়াকার ধ বয়ে জফলা, মাধব্য। কিন্তু আরো অন্যান্য চরিত্রগুলো সম্পর্কেও মনে রাখতে, যেমন সারথীর নাম হচ্ছে মাতলি, এরকম জিনিসগুলো মনে রাখতে হবে। শকুন্তলার বান্ধবীর নাম কি? প্রিয়ংবদা, অনুসোয়া, এরকম গল্পটা শুনে একবার পড়ে নিও। ঠিক আছে, বেশ। তারপরে চলে এসেছি আমরা পরে 4 নাম্বার সেটে। দেখো 4 নাম্বার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যে কোশ্চেনটা আছে সেইটা নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো এখানে আমরা কিন্তু চলে এসেছি সেট 4-এ। সেট 4, আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। যক্ষরা কার অনুচর? যক্ষরা কুবেরের অনুচর। ঠিক আছে, কুবেরের অনুচর। স অশ্বান আরুহ্য, এর পদের অর্থ কি? স মানে নিজের, স মানে নিজের, অশ্বান মানে ঘোড়াগুলির ওপর, আরুহ্য মানে চাপলো। তাহলে নিজের ঘোড়াগুলির ওপর আরোহণ করলো। আলো চুক্তিটির অর্থ হলো নিজের ঘোড়াগুলির ওপরে চাপলো। কোথা থেকে নেওয়া হয়েছে এটা জানো তোমরা? যে গদ্যাংশ মানে দুটো গদ্য আছে, আর্যাবর্ত বর্ণনম আর বনগত গুহা। তাহলে নিজের ঘোড়ায় চাপলো, আমরা বুঝতে পারছি যে আর্যাবর্ত বর্ণনমে নয়, এটা সেই বনগত গুহাতে দেখা গেল যে সেই দস্যু 40 জন দস্যুরা কিন্তু নিজের ঘোড়ায় চেপেছিল। তারপর দেখো তস্য দুরাসদম নাসিত, তার হাতের বাইরে ছিল না, তার দূরে ছিল না। দুরাসদম মানে দূরে বা দুর্লভ, ন আসি দুর্লভ নয়, মানে কোনো কিছুই তার দুষ্প্রাপ্য ছিল না। কার কি দুষ্প্রাপ্য ছিল না? তাহলে এখানে কার কি দুষ্প্রাপ্য ছিল না বলি তোমাকে। দেখো অল্লি পর্বার কৌশব 2 ভাই, আমরা দেখেছি ওই বনগত গুহাতে। তো ওই কৌশবের ভাগ্য ধরো খেতে হবে এরকম, আর কৌশবের ভাগ্যটা বলি, অল্লিপর বা খেটে খেতে হবে। কৌশব কিন্তু হঠাৎ এক বিশাল ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়, আর বিয়ে হওয়ার ফলে একমাত্র ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে করেছে মানি বাস, সে কিন্তু একদম গুটি পাটি, তার যত ধন সম্পত্তি ছিল সে এখন ঘর জামাই মালিক হয়ে গেছে। সে তাড়াতাড়ি সেই অঞ্চলের ধনী বণিকদের সমান হয়ে গেছে, বিরাট ব্যাপার তার এখন। সে যা চায় তাই পায়, তার হাতের কাছে যা ইচ্ছা করে তাই চলে আসে, তার জন্য তার কোনো কিছু দুষ্প্রাপ্য ছিল না। তাহলে কথাটা কি বলতে হবে আমাকে? কথাটা বলতে হবে যে বনগত গুহা পাঠ্যাংশে কৌশব এক ধনী মেয়েকে বিয়ে করেছিল বলে তার প্রচুর ধন সম্পদ থাকার কারণে তার কোনো কিছুই দুষ্প্রাপ্য ছিল না। তো ছোট করে একটু বলতে হবে গুছিয়ে। তারপরে দেখো গঙ্গার চরণ কিসের দ্বারা অলঙ্কৃত? দেখো দেবী গঙ্গার চরণ, দেবী গঙ্গার চরণ মানে আমরা প্রণাম করলে আমাদের মাথা দিয়ে দেবীর চরণ অলঙ্কৃত হবে, তেমনি ওই রাজা ইন্দ্রের মুকুট, মানে ইন্দ্র আর কি প্রণাম করে, তার মানে ইন্দ্রের মুকুটও
দেবীর গঙ্গা চরণে অলঙ্কৃত। তাহলে ইন্দ্রের মুকুট দ্বারা দেবী গঙ্গা চরণ অলঙ্কৃত। প্রকৃতিজাত গুণ কি কি? প্রকৃতির গুণ আছে, গুণ। এই গুণ শব্দটা বিভিন্ন অর্থ হয় জানো তো। অঙ্কতে গুণ হয়, তারপরে বৈশেষিক দর্শনে গুণ হয়, তারপর তুমি ভালো বা তুমি খারাপ, এই ভালো মন্দ গুণ, এরকম বিভিন্ন গুণ হয়। তো আমাদের সংস্কৃততে প্রকৃতিজাত গুণ বলতে গীতাতে বলা হয়েছে সত্য রজ তম, এই তিনটি গুণের কথা বলা হয়েছে, সত্য রজ তম। আবার খাবারের দিক থেকেও সাত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার, ব্যবহারের দিক থেকেও সাত্বিক ব্যবহার, তামসিক ব্যবহার, রাজসিক ব্যবহার, এগুলো শাস্ত্রের কথা। গীতা তো একটা উত্তম শাস্ত্র ধরো। বেশ, তারপরে দেখো নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন তাদের নাম রাখো। নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রমুখ মহর্ষি ব্যক্তিরা মোক্ষ লাভ করেছিলেন। তারপর দেখো শ্রীমদ্ ভগবদ গীতা মূলত কার বাণী? শ্রীমদ্ ভগবদ গীতা মূলত ভগবান শ্রীকৃষ্ণের বাণী। এটা মহাভারত থেকে নেওয়া হয়েছে। আমি একবার বলছি, মহাভারতের ভীষ্ম পর্ব আছে, সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42 পর্যন্ত যে 25টি অধ্যায়, 25 থেকে 42 পর্যন্ত 18টি অধ্যায়, 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে সব থেকে বেশি। এখানে কিন্তু আমাদের মোট 700টি শ্লোক আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। 700টি শ্লোক আছে বলে গীতাকে আবার গীতা সপ্তশতী বলা হয়। হ্যাঁ, বেশ, তারপরে দেখো দিয়তাং দয়াদ্রম চিত্তম, কে কাকে বলেছেন? কে কাকে বলেছেন দয়া করে আমার প্রতি দয়া করুন বা চিত্ত দিন, মন দিন? এটা বলেছে জনৈক এক প্রজা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে আলোচকৃতি করেছেন। ঠিক আছে। কৌমুদীর পছন্দের পাত্রকে, কৌমুদীর পছন্দের পাত্র হচ্ছে নামটা বললেই হবে শুধু, যে কৌমুদীর পছন্দের পাত্র হচ্ছে বসন্ত। কৌমুদীর কৌমুদীর পছন্দের পাত্র মানে কৌমুদী যাকে ভালোবাসে তার নাম কি? তার নাম বসন্ত। আর কৌমুদী পিতা কিন্তু সেই বলেছি একটু আগেই অন্য একটা পাত্র পছন্দ করে বসে আছে, তার নাম হচ্ছে মকরন্দ। এই নিয়ে বিরাট ঝামেলা, এই নিয়েই নাটক। দর্শ শব্দের অর্থ, দর্শ শব্দের অর্থ অমাবস্যা। বারবার হয়েছে এটা। তারপর দেখো বাসন্তী সম্ভ্রমের মূল ইংরাজি নাটকের নাম কি? এ মিডসামার নাইটস ড্রিম। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার রচিত এ মিডসামার নাইটস ড্রিম হলো বাসন্তী সম্ভ্রম নাটকের মূল ইংরাজি নাটক। ঠিক আছে, বেশ। তারপরে দেখো আয়ুর্বেদের উৎস কি? আয়ুর্বেদের উৎস হচ্ছে আমাদের অথর্ব বেদ হচ্ছে আয়ুর্বেদের উৎস। ঠিক আছে। তারপরে ধরো ফলিত জ্যোতিষে কোন বিষয়ে আলোচনা আছে? তাহলে ফলিত জ্যোতিষে বিভিন্ন রকমের কিন্তু আমরা আলোচনা পাই। যেমন ধরো প্রচুর ফলিত জ্যোতিষে যে বিষয়গুলো পাই, মানে প্রচুর গ্রহ নক্ষত্র এসব আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, আর সেই প্রভাব অনুযায়ী আমাদের কিন্তু ভাগ্য কখনো খারাপ হয়, কখনো ভালো হয়। হ্যাঁ, তাহলে এই সব বিচার বিশ্লেষণ কিন্তু এই জ্যোতির্বিদ্যায় আলোচনা হয়েছে। ফলিত জ্যোতিষে কিন্তু আমাদের ভাগ্য গণনা, ভাগ্য বিচার, কার কেমন ভাগ্য যাবে, পূর্ব নির্ধারিত সবকিছু এইগুলো আলোচনা হয়ে আছে ফলিত জ্যোতিষে। হ্যাঁ, তো তারপরে দেখো ভাসের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা হচ্ছে 13টি ভাসের নাটক আছে। কয়েকটা 4টে নাটকের নাম মনে রাখতে হবে, আর 13টাই মনে রাখা দরকার। প্রতিমা, অভিষেক, তারপরে চারুদত্ত, মধ্যম ব্যয়ক, উরুভঙ্গ, পঞ্চরাত্র, দুর্ঘটোৎকোচ, রুদ্বাক্য, তার মধ্যম ব্যয়ক, তারপরে প্রতিজ্ঞা যোগন্ধরায়ণ, স্বপ্ন বাসব দত্তা, এই সব নাটকগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ বড় প্রশ্ন হিসাবেও চলে আসতে পারে। বেশ, তাহলে এটা গেল। এরপর আমরা 5 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করছি। দেখো 5 নাম্বার সেটটা কি আছে আমরা দেখে নেবো। 5 নাম্বার সেটটা আছে কলকাতা। কলকাতার প্রশ্ন পেয়েছি গো, কলকাতা ডিস্ট্রিক্ট, যেটা আমরা পাড়াগাঁয়ের ছেলে তো, বীরভূমের ছেলে। তো কলকাতা আমাদের কাছে এখন বিশাল একটা ধরো শহর। হ্যাঁ, আমাদের ইচ্ছা কলকাতা যাই, কিন্তু সেটা সামর্থ্য করবে না, তো আমরা শুধু কলকাতা প্রশ্নটাই পড়ি। যে দেখো ব্যাধি কয় প্রকার ও কি কি? ব্যাধি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ব্যাধি কয় প্রকার ও কি কি? ব্যাধি 3 প্রকার, আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। এটা এমসিকিউ তো আলোচনা করা হয়েছে। তাহলে আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক ব্যাধি 3 প্রকার। তারপরে দেখো আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে কোন দুটি গাছের কথা উল্লেখ করা আছে? আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে দেখো পিয়াল আর কাঁঠাল। পিয়াল আর কাঁঠাল মানে পনস, পিয়াল ও পনস আড়ানি, মানে পিয়াল মানে পিয়াল গাছ আর কাঁঠাল গাছের কথা আলোচনা করা হয়েছে। তারপর দেখো
অলি পর্বা যে আস্তিক ছিল তা কিভাবে বোঝা গেল? তাহলে অলি পর্বা যে আস্তিক ছিল সেটা বোঝা গেল এরকম ভাবে যে অলি পর্বা সে যখন দস্যুদের কাছ থেকে বাঁচার জন্য সেই গাছের মধ্যে আশ্রয় নিয়েছিল, তারপরে দস্যুরা পালিয়ে গেলে অলি পর্বা গুহার দিকে যাবো কি যাবো না এরকম ভাবছিল। গুহার দিকে যেতে গেল তখন ভাবলো যে তৎপরং দৈব সায়ত্তম, এই উক্তির দ্বারাই বোঝা গেল যে অলি পর্বা আস্তিক ছিল। তাহলে কি বলবো, অলি পর্বা যে আস্তিক ছিল তা কি করে বোঝা গেল? তাহলে অলি পর্বা দস্যুরা চলে গেলে অলি পর্বা বৃক্ষ থেকে নেমে গুহার মুখে যাবার সময় বলেছিল তত পরং দৈবার সায়ত্তম, এই উক্তির মাধ্যমে বোঝা গেল অলি পর্বা আস্তিক ছিল। তারপরে দেখো তুষ্ণীম শব্দের অর্থ কি? তুষ্ণীম শব্দের অর্থ হচ্ছে নীরবে, মানে চুপচাপ, মানে নিশ্চুপ। হ্যাঁ, পদটি আচ্ছা সংস্কৃত প্রতিশব্দ চেয়েছে, তাহলে তুষ্ণীম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে কি বলবো, নিঃশব্দম। হ্যাঁ, নিঃশব্দম আর তুষ্ণীম একই শব্দ। বেশ, তারপরে দেখো গঙ্গা চরণ কি দ্বারা অলঙ্কৃত? গঙ্গা চরণ ইন্দ্রের মুকুটের মণিতে অলঙ্কৃত। দেবী গঙ্গাকে ত্রিভুবন তারিণী বলা হয়েছে কারণ দেবী গঙ্গা স্বর্গ মর্ত্য পাতালে উদ্ধারকারিণী বা রক্ষাকারিণী, তার জন্য দেবী গঙ্গাকে ত্রিভুবন তারিণী বলা হয়েছে। মিথ্যাচারী কারা? যারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় বিষয় নিয়ে চিন্তা করে, তারা হচ্ছে মিথ্যাচারী। তারপরে শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীমদ্ ভগবদ গীতায় ভগ শব্দের অর্থ কি? ভগ শব্দের অর্থ হচ্ছে আমাদের ছটা। দেখো দেখো তাহলে ভগবত গীতা মানে ভগবানের গীত, গীত মনে হচ্ছে গান। হ্যাঁ, গীত মনে হচ্ছে গান, তাহলে স্ত্রীলিঙ্গে গীতা হয়েছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গীত থেকে ভগবত গীতা। এবার এই ভগবত ভগবান থেকে ভগবত এসছে। ভগ শব্দের আবার ছটা অর্থ বলা হয়। ভগ শব্দের যে ছটা অর্থ আছে, জ্ঞান, তারপর ঐশ্বর্য, বীর্য, যশ, এরকম করে শ্রী, বৈরাগ্য, এরকম যে ছটা অর্থ আছে সেইগুলোকে বলা হয় ভগ। তাহলে ছটা অর্থ তোমাদেরকে দরকার হলে আরেকবার লিখে নাও। বললো ঐশ্বর্য, বীর্য, তারপরে যশ, তারপরে শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। হ্যাঁ, ছটা। তাহলে কি বললাম, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই ছয়টি। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। এই 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 অর্থ হলে এই ছয়টি শব্দ হলে ভগ শব্দের অর্থ। বাসন্তিক সম্ভ্রম নাটক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? বাসন্তিক সম্ভ্রম নাটকটি প্রকাশিত হয় 1892 খ্রিস্টাব্দে। 1892, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তারপর দেখো শেক্সপিয়ারের নাটকে ইন্দু শর্মার চরিত্রের নাম কি? শেক্সপিয়ার নাটকে ইন্দু শর্মার চরিত্র, ইন্দ্র বর্মা কিন্তু নয়, তোমাদেরকে মনে রাখতে হবে ইন্দু শর্মার চরিত্রের কথা। তাহলে ইন্দু শর্মার চরিত্রের নাম হচ্ছে ইজিউস, এর মনে রাখতে হবে ইজিউস। রাজার নাম হচ্ছে থেসিউস, এরকম নাম আছে, হিপোলিটা, এরকম বিভিন্ন নামগুলো আছে, তোমাদের এগুলো মনে রাখতে হবে। অসমত দেশাচারম, দেশের আচারটি কি? দেশের আচারটি নিয়ম লঙ্ঘন করলে তাকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে, এটা হচ্ছে দেশের আচার। মহোৎসবে রাজা কাদের আনন্দ বিধানের ব্যবস্থা করতে বলেছিলেন? মহোৎসবে রাজা সেই বৈবস্বত নগরে ছড়িয়ে দিতে বলেছিল আনন্দ, যেখানে সমস্ত যুবকরা আনন্দ করতে, যুবকদের মধ্যে, ঠিক আছে, যুবকদের মধ্যে। তারপরে দেখো দৃশ্যকাব্য কয়টি ও কি কি? বা দৃশ্যকাব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দৃশ্যকাব্য মানে যা দেখা যায়, দৃশ্যকাব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে উপরূপক। রূপককে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে, উপরূপককে আবার 18 ভাগে ভাগ করা হয়েছে। রূপক 10 ভাগে আছে এরকম নাটক, ভান, প্রকরণ, ডিম, অঙ্ক, বৃদ্ধি, ইহামিগ, প্রহসন, এরকম ভাবে আরো কি কি আছে 10 ভাগ। তাহলে ঠিক আছে, তাহলে দৃশ্যকাব্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, যাতে রূপক এবং উপরূপক, ঠিক আছে, এবং রূপককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে বলবে রূপক এবং উপরূপক। বেশ, কোন সংস্কৃত নাটকে বিদূষক অনুপস্থিত? দেখো মৃচ্ছুকটিক নাটকে সাধারণত আমি দেখতে পাইনি, তবে তোমাদের কাছে এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা, তোমরা জেনে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কোন নাটকে বিদূষক অনুপস্থিত। আর্যা শতক, আর্যাষ্ট শতক কত ভাগে বিভক্ত ও কি কি? আর্যাষ্ট শতক মানে এটা ওই আর্যভট্টের লেখা মূল গ্রন্থ থেকে বিচ্ছিন্ন হয়ে আর্যষ্ট শতক 3টি ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, সেই গণিত পাদ, কালক্রিয়া পাদ
আর আরেকটা গণিতপাদ, কালক্রিয়াপাদ, আর একটা হচ্ছে গোলপাদ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখো আর্যাষ্ট শতক 3 ভাগে বিভক্ত, যথা গণিতপাদ, কালক্রিয়াপাদ এবং গোলপাদ। হ্যাঁ, এই 3 অংশে বিভক্ত। ঠিক আছে, এবার আমরা 6 নম্বর সেট আর 7 নম্বর সেট। হ্যাঁ, 6 নম্বরটা দেখে নিই, আলিপুরদুয়ার। আমরা আগের দিন এমসিকিউ গুলো দেখলাম, খুব কঠিন ছিল। আজকে এসিকিউটা কেমন হয়েছে আমরা একটু দেখে নেবো। দেখো চলো, এটা হচ্ছে সেট 6। ঠিক আছে, সেট 6 নাম্বার, 7 নাম্বার পর্যন্ত শেষ। মন্ত্রে স্কন্ধরাজকে কি কি বিশেষণ প্রয়োগ করা হয়েছে? তাহলে মন্ত্রে স্কন্ধরাজকে বিভিন্ন, হে স্কন্ধরাজ, চর্য পাঠের উপদেশদাতা, হে দস্যুদেব, আর কই এই তিনটে ভাবেই বিশেষণেই তাকে সম্বোধন করা হয়েছে। অলিপর্বা গুহার মধ্যে কি দেখিল? অলিপর্বা গুহার মধ্যে মানে প্রচুর কিছু দেখেছিল তো। অলিপর্বা গুহার মধ্যে প্রচুর খাদ্য, তারপরে বহু মূল্যবান চীন দেশের সেই রেশমি বস্ত্র, তারপরে সোনার রূপার সে মোটা মোটা শলাকা বাঁট, এইসব দেখেছিল। তাহলে 3টে জিনিসের কথা বললাম। 1 বললাম খাবার, 2 বললাম কাপড় চীন দেশের, আর 3 বললাম যে সোনা রূপা। ঠিক আছে, বেশ। তারপর দেখো নাগলোক শব্দের অর্থ কি? নাগলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক। আর্যাবর্তের দক্ষিণে কোন পর্বত অবস্থিত? একটু আগে বলেছিলাম আর্যাবর্তের দক্ষিণে হচ্ছে বিন্ধ্য পর্বত অবস্থিত। কর্মযোগ পাঠ্যাংশে উপলভ্যমান একটি সুভাষিত নীতিবাক্য কি? কর্মযোগ পাঠ্যাংশের সবই নীতিবাক্য, কোনটাকে বলবে আর কোনটাকে বলবে না। হ্যাঁ, বলতে পারো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, বা বলতে পারে যত যদাচরতি শ্রেষ্ঠত্ব দেবে তারা যেন সযত প্রমাণং কুরুতে লোকস্তাদনুবর্ততে, বা বলতে পারো নিয়তং কুরু কর্ম তম জয় হি অকর্মণা। এরকম সবই এই সবই সুভাষিতানি। তারপরে দেখো কর্মেন্দ্রিয় কতগুলো? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টা, বাক্পাণি, পাদপায়ু, উপস্থ। তারপরে দেখো গঙ্গার তরঙ্গের শুভ্রতার সাথে তুলনীয় বস্তু কি কি? আচ্ছা, গঙ্গার শুভ্রতার সাথে তুলনীয় হচ্ছে সেই হিম, বিধু, মুক্তা, এই 3টে। তাহলে হচ্ছে তুষারকণা, চন্দ্র এবং মুক্তার সঙ্গে এই গঙ্গার শুভ্র তরঙ্গের তুলনা করা হয়েছে। দেবী গঙ্গাকে পতিত ব্যক্তিরা কিভাবে সম্বোধন করেন? দেবী গঙ্গাকে জাহ্নবী বলে পতিত ব্যক্তিরা সম্বোধন করে। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে। তাহলে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, তাহলে জাহ্নবী বলে সম্বোধন করছেন পতিত ব্যক্তিটা। ঠিক আছে, তারপর দেখো রাজা নাট্যাংশ থেকে, রাজা ইন্দ্রবর্মা তার প্রথম সংলাপ কার উদ্দেশ্যে? রাজা তো প্রথমেই কনক লেখার উদ্দেশ্যে প্রথম সংলাপ বলেছেন। তারপরে কি কারণে রাজা সঙ্গীতশালার ব্যাপারে ভুলে গিয়েছিলেন? তাহলে দেখো রাজা কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে সঙ্গীতশালার ব্যাপারে ভুলে গিয়েছিলেন। কারণ জনৈক এক প্রজা ইন্দু শর্মা এবং তার কন্যার বিচারের জন্য রাজা সেই আলোচনার মধ্যে ছিলেন, যার জন্য তিনি ভুলে গিয়েছিলেন সঙ্গীতশালার ব্যাপারে। অজাত জামং বয়স মানে অল্প বয়স, এখানে কিসের কথা বলেছে? এখানে কৌমুদীর অল্প বয়সের কথা বলা হয়েছে। বরাকি শব্দের অর্থ কি? বরাকি শব্দের অর্থ হচ্ছে নিচ। ঠিক আছে, মিচ্ছকটিম নাটকের রস কি? মিচ্ছকটিকম নাটকের রস হচ্ছে শৃঙ্গার রস। শৃঙ্গার রস মানে হচ্ছে প্রেম নিয়ে নাটক, মানে চারু দত্ত, বসন্ত সেনা, এই যে একটা রোমান্টিক, মানে বসন্ত সেনা হচ্ছে নায়িকা, এই নায়িকার রূপে যৌবনে সব পাগল। হ্যাঁ, এই ভিলেনও ছিল, সকার, বিট, এরা সব ভিলেন। তো এরা ওর পেছনে লেগে যায়, চারু দত্তকে খুন করে, এইরকম বিভিন্ন রকমের নাটকটা আমরা কিন্তু দেখতে পাই। তাহলে আমাদের মূল রস কি? মূল রস হচ্ছে শৃঙ্গার রস। তারপর দেখো আর্যভট্ট রচিত গ্রন্থগুলি কি কি? আর্যভট্ট রচিত গ্রন্থগুলি প্রধানত 2টি বলতে পারো, যে আর্যভট্টতন্ত্র এবং আর্য মহাসিদ্ধান্ত। আগের চ্যাপ্টারে পড়লাম যে আর্যাষ্ট শত কয় ভাগে ভাগ করো? কালক্রিয়াপাদ, গণিতপাদ, গোলপাদ, এগুলো ওই আর্য মহাসিদ্ধান্তেরই অন্তর্গত। ঠিক আছে, তাহলে 2টো ভাগ বললাম, যে একটা হচ্ছে আর্যভট্টতন্ত্র আর একটা হচ্ছে আর্য মহাসিদ্ধান্ত। ভাষ্যের কোন নাটকটি অসম্পূর্ণ? দেখো কতগুলো নাটক লিখেছিলেন মহাকবি বা মহানাট্যকার 13খানি নাটক রচনা করেছিলেন। এই 13খানি নাটকের মধ্যে 4 অঙ্ক বিশিষ্ট হচ্ছে চারু দত্ত 4 অঙ্ক নাটক রচনা করেছেন, তারপর আর ছিল না। এই নাটকটাকে কিন্তু আমাদের শূদ্রক মিচ্ছকটিকম নাটক 10 অঙ্কের রচনা করে দিলেন। দেখো এই নাটকটা মিচ্ছকটিক, এই চারু দত্তের অসমাপ্ত নাটকটাকে কেন্দ্র করে মিচ্ছকটির নাটকটা
রচিত হয়েছে। বেশ, এরপর আমরা লাস্ট সেটে চলে আসছি, মানে 60 নাম্বার সেটটাই লাস্ট সেটে চলে আসছি। তবে যারা এখনো পর্যন্ত দেখছো, এখনো কমেন্ট করা হয়নি বা সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোশ্চিনটা এবার দেখে নেবো, ঠিক আছে? বেশ, তো দেখো অলি পর্বার স্মৃতি শক্তি কেমন ছিল? কারণ দাও, অলি পর্বার স্মৃতি শক্তি ছিল খুবই প্রখর, কারণ বৃক্ষের মধ্যেই সে চোরেদের গুহার মন্ত্রটি শোনা মাত্রই সে বারে বারে কণ্ঠস্থ করে মুখস্থ করে ফেলেছিল, তাই অলি পর্বার স্মৃতি শক্তি ছিল প্রখর। দুরাসদম শব্দের অর্থ কি? দুষ্প্রাপ্য, দুরাসদম দুর্লভ, দুর্মূল্য। তারপর দেখো সুরাধিপ বলতে বোঝায় সুরযুক্ত অধিপ, মানে সুর মানে দেবতাদের, অধিপ মানে রাজা। ভূত বিকারবাদ বলতে কি বোঝানো হয়েছে? সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ বলতে ক্ষিতিয়ব তেজ মরুদ্গম, এই পঞ্চভূতের বিকারকে ভূত বিকারবাদ বলা হয়। গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? গঙ্গা স্তোত্রমের রচয়িতা হচ্ছে আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য। গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন? গঙ্গা দেবীর কাছে যে যা চাই, কল্পলতার কাছে যে যা চাই, কল্পলতা তার মনের বাসনা পূরণ করেন। ঠিক তেমনি গঙ্গা দেবীর কাছে যে যা চাই, গঙ্গা দেবী তার মনের বাসনা পূরণ করেন, তাই গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। তারপর দেখো নিয়ত কর্ম বলতে কি বোঝায়? নিয়ত কর্ম বলতে শাস্ত্রবিহিত কর্মকে নিয়ত কর্ম বলা হয়। কর্ম জয়হি অকর্ম না, এখানে জয় শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা শ্রেয়। দর্শ শব্দের অর্থ কি? দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। এসব নিশ্চয়তা কি? নিশ্চয়তা হচ্ছে যে কৌমুদি আলোচক তৈরি করেছে, এখানে তার নিশ্চয় হচ্ছে সে সারা জীবন বিয়ে না করে থাকবে। বেশ, ইন্দু শর্মা তার কন্যার জন্য কাকে মনোনীত করেন? ইন্দু শর্মা তার কন্যার জন্য মকরন্দকে মনোনীত করেন। বরাকি শব্দের অর্থ হচ্ছে নিচ বা পাঁজি। শূল্যসূত্র হচ্ছে জ্যামিতি বিষয়ক গ্রন্থ। আর জয়দেবের পত্নীর নাম হচ্ছে, আমাদের এই বীরভূমি বাড়ি, জয়দেবের পত্নীর নাম হচ্ছে পদ্মাবতী জয়দেব। পদ্মাবতী একসঙ্গে দুজনে বসে আছে এই মন্দিরগুলো, দেখতে এসো তোমরা। জয়দেব খুব ভালো জায়গা। মুদ্রা রাক্ষস নাটকটির প্রধান রস কি? মুদ্রা রাক্ষস নাটকটির প্রধান রস হচ্ছে বীর রস, ঠিক আছে, বীর রস। তাহলে মৃচ্ছকটিকম নাটকের রস হচ্ছে সিঙ্গার রস, আর মুদ্রা রাক্ষস নাটকের রস হচ্ছে বীর রস, ঠিক আছে। এই 7টা সেট নিয়ে আলোচনা করলাম। এরই মধ্যে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো রকমের কোনো প্রশ্ন সন্দেহ থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। সবাই ভালো পরীক্ষা দেবে, ভালোভাবে এইগুলো চর্চা করে নাও। আর অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, ঠিক আছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।